আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিইবিআই কোর্সের প্রথম সমাজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের ইতিহাসের প্রথম অধ্যায় আমরা আজকে পড়তে যাচ্ছি। তোমরা সবাই একটু দ্রুত জয়েন করো। যদি কোনো পরিচিত কেউ থাকে তাদেরকে মেনশন দিয়ে জানাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আজকে তোমরা কালকেই আমি বলে রাখছিলাম যে আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই চ্যাপ্টারটা। তো দ্রুত জয়েন হও, মাঝখানে আজান দিতে পারে, তখন আমরা একটু গ্যাপ রাখবো, সমস্যা নেই। তোমরা একটু জয়েন হও, সবাই 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 জয়েন হও। আমি একটু ক্লাসটাকে খুঁজি ততক্ষণে। এই তো আজকে পেয়ে গেছি সামনেই। আমাদের সাথে আছে হচ্ছে সিনহা, আমাদের সাথে মুনা আছে, মোহাম্মদ আবদুল্লাহ, জিহাদ, ফাতেমা আক্তার আইডি থেকে জিম আছে, ফাহিম আছে, অনেকেই আমাদের সাথে আছে। তো আমরা আজকে হচ্ছে ইতিহাসের অধ্যায়টা পড়বো। আমাদের দুইটা ইতিহাস আছে, যদিও এই ইতিহাসটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক, এবং স্বাধীন বাংলাদেশের আগের ইতিহাস এবং স্বাধীন বাংলাদেশ হওয়ার যে প্রস্তুতিমূলক ইতিহাস, ততটুকু আমাদের দুইটা চ্যাপ্টার আছে। এবং এই দুইটা চ্যাপ্টার থেকে এমসিকিউ তো মাস্ট থাকবেই, সাথে সিকিউ তো থাকবেই, অ্যাটলিস্ট 3টা সিকিউ থাকার কথা। তো তোমরা সবাই জয়েন হও, আমরা ক্লাসটা শুরু করব। তো থাকবেই অ্যাটলিস্ট 3টা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ইসরাত আছে, অর্থি আছে, তাফি আছে, মিজানুর রহমান, তারপরে হচ্ছে আমি জানি না কারো মা বাবার নাম নিতেছি কিনা, রেদওয়ান আছে, রেদওয়ানুল আইডি, আচ্ছা, মাইশা, সবাই আছে এবং সবাই পরীক্ষাটা দিছো। আমি পরীক্ষাটার রেজাল্ট শিটই দেখতেছিলাম, এখন পর্যন্ত 110 জন দিছো এবং সর্বোচ্চ হচ্ছে দেব সর্বোচ্চ পাইছে, সে হচ্ছে 19 পাইছে। একটা প্রশ্ন 19-এ 19 আর কি, না 20-এ 19, একটা মনে হয় তোমরা ওই যে একটু ক্রিটিক্যাল আমি দিছিলাম যে মধুসূদন দত্ত না আমি, ওইখানে তোমরা মনে করছিলা যে আমি আমাকে দাগানোর জন্য দিব, বাট স্বাভাবিকভাবেই সেটা মধুসূদন দত্ত। এটা জাস্ট একটা ফান এলিমেন্ট, আমি প্রত্যেকটা পরীক্ষাতে এরকম দেই। তো আজকে সমাজের আমি কোনো পরীক্ষা দিব না, একটু আমি তোমাদেরকে বলে রাখি, সমাজের আমি কোনো এক্সাম দিব না। হ্যাঁ, সমাজের মানে এই প্রথম চ্যাপ্টারের কোনো এক্সাম হবে না, নো এক্সাম, এক্সাম হবে না। এটার কারণ আমি বলতেছি, হবে না, এক্সাম হবে না। এবং আজকে চেষ্টা করব যে এক ক্লাসে যাতে এটা হয়ে যায়, ঠিক আছে? কারণ এই অধ্যায়টা বড়, তো আমি সেই বড়টাকে সুন্দর মতো সাজাই আমি বানাইছি। এই অধ্যায়ের এক্সাম নিব না, এটার একটা কারণ হচ্ছে এই যে এইটা, যেই প্র্যাকটিস শিটটা আসলে আমি তোমাদেরকে দিতে চাইছি, এই যে দেখো, এই যে বোর্ড এমসিকিউ, এই এমসিকিউগুলোর মধ্যে থেকেই তোমাদের হচ্ছে বোর্ডে কোয়েশ্চেন হবে, তোমাদের কলেজে স্কুলে প্রশ্ন হবে। তো এখানে প্রায় 48টা প্রশ্ন আছে। এই 48টা প্রশ্ন আমি তোমাদেরকে ক্লাসটা করানোর পর প্রত্যেকটা আমি সলভ করাবো, ঠিক আছে? প্রত্যেকটা আমি সলভ করাবো কিভাবে? প্রত্যেকটা আমি সলভ করাবো এভাবে, দেখো, এই যে ধরো আমি তোমাদের প্রথম কোয়েশ্চেনটাকে একটু আমি যদি বিশ্লেষণ করি, তোমরা একটু জয়েন হও, ততক্ষণে আমি এই কথাগুলো সারি। হ্যাঁ, তোমরা একটু জয়েন হও। পড়াটা শুরু করলে 2 ঘন্টা পড়াবো, পড়াটা শুরু করলে আর কোনো কথাবার্তা বলা বলি নেই। তোমাদেরকে একটু বলি, পরীক্ষার কথা বললেন না, পরীক্ষার রেজাল্ট আমি সবার সামনে একটু পরেই দিব, ঠিক আছে? তোমাদেরকে আমি একটু বলি যে এখানে কিভাবে পড়াবো আমি এমসিকিউগুলো সমাজের, আমি একটা দিয়ে বুঝাই। ধরো এই যে আরেক ফাল্গুন, এইটা একটা উপন্যাস, আরেক ফাল্গুন এটা একটা উপন্যাস। প্রথমত এই উপন্যাসটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, আমি বলি এই উপন্যাসটা হচ্ছে ভাষা আন্দোলন, আন্দোলন, ভাষা আন্দোলন ভিত্তিক, ভিত্তিক, ভিত্তিক সাহিত্যের অংশ, সাহিত্যের, সাহিত্যের অংশ, ঠিক আছে? এই যে, আচ্ছা, তাহলে আমার করানোর ইয়েটা কি, আমি পরীক্ষা নিলে কেন এটা নষ্ট হবে, তোমাদের বেসিক নষ্ট হবে, এটার একটা কারণ। আরেক ফাল্গুনের রচনা কে করছে, মানে রচয়িতার নাম তোমার কাছে চাইছে। হ্যাঁ, তো আমি যে কাজটা করব, এখানে তো 4টা অপশন আছে না? হ্যাঁ, 4টা অপশন আছে না? দেখো, ডক্টর মুনির চৌধুরী, তিনিও কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যের সাথে জড়িত ছিল। তিনি একটা নাটক রচনা করে, তিনি একটা নাটক রচনা করে, সেই নাটকের নাম ছিল হচ্ছে কবর, কবর। এবং সেই নাটকটা তিনি জেলে বসে লেখে। তিনি কোথায় বসে লেখে? জেলে বসে লেখে, ঠিক আছে? এবার আসো, আরেক ফাল্গুন এই উপন্যাসটার অ্যাকচুয়াল রাইটারের নাম হচ্ছে জহির রায়হান। তাহলে আব্দুল গাফফারকে, আব্দুল গাফফার ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো যেই আইকনিক যেই গানটা আছে, আমার ভাইয়ের, ভাইয়ের রক্তে, রক্তে রাঙানো, এই গানটা যিনি লেখেন, রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি এই গানটা তিনি রচনা করেন, ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে এখানে আরো একটা অপশন আছে না? আরেকটা অপশন কে বলতো? অধ্যাপক আবুল কাশেম। প্রথমত তিনি প্রফেসর ছিল, তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল এবং তিনি তমুদ্দুন মজলিস, এটার প্রতিষ্ঠাতা, তমুদ্দুন
মজলিস এটার, মজলিস মানে আসলে সভা, মজলিস এটার প্রতিষ্ঠাতা, এটার প্রতিষ্ঠাতা। এই যে এইভাবে আমি তোমাদেরকে পড়াবো। এর সাথে এটাও মনে রাখতে হবে যে এটা 2রা সেপ্টেম্বর 1947-এ মানে এটা প্রতিষ্ঠা হয়। তো এই কারণে আমি তোমাদের পরীক্ষা নিতে খুবই অনিচ্ছুক যে সেই পরীক্ষাগুলো আসলে জাস্টিফাইড হয় না। তো এই সলভগুলো তোমাদের দেখতে হবে। এখন তোমরা যে কাজটা করতে পারো, সলভ যখন হয়ে যাবে না, তুমি এই পুরা কাগজটা প্রিন্ট আউট দিতে পারো। প্রিন্ট আউট দিয়ে এখানে তো পাশে ব্যাখ্যাগুলো লেখা আছে, প্রত্যেকটা গাইড আর টেস্ট পেপারে তো শুধু রাইট আনসার আছে। তো এই ব্যাখ্যাগুলো তুমি নামায় তোমার ফোনে রাখতে পারো, তুমি চাইলে প্রিন্ট আউট করে তোমার নিজের কাছে রাখতে পারো। এইটা নর্মালি A4 সাইজের পেজে করা, A4 সাইজ পেজে করা। এখন এটা যদি আমি স্লাইডে বসাইতাম তাহলে হয়তো বা অনেকে প্রিন্ট করতে গেলে অনেক প্যারা খাইতা, কারণ স্লাইডে বসালে 48টা আলাদা আলাদা স্লাইড হইতো। ঠিক আছে, তো এইভাবে আমি তোমাদেরকে পড়াবো এবং শুরু করা যাক। সাউন্ডটা অফ করব, সাউন্ড যে পিছে তো ড্রিলের কাজ চলতেছে, অফিস বড় করা হচ্ছে, তো সাউন্ড অফ করা তো আমার পক্ষে সম্ভব না। বলো, তোমাদের উপকার হবে না তাহলে? একটু কমেন্টে জানাও। এখন যেহেতু এই চ্যাপ্টারটা পড়বো আমরা, চ্যাপ্টার কত? চ্যাপ্টার নাম্বার হচ্ছে আমাদের 1, চ্যাপ্টার নাম্বার 1, এবং এক ক্লাসে আমি পড়ানোর চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে, একটা ক্লাসে। এখন এই যে বই তোমাদের, এই যে বইটা, এই যে বই, হ্যাঁ, এই বইয়ের কি লাইন বাই লাইন পড়ার দরকার আছে? অবশ্যই আছে। এমসিকিউতে পাস করতে হলে লাইন বাই লাইন পড়তে হবে। আমি তোমাদেরকে একটু পড়াটা সাজাই দেই, ঠিক আছে? পড়াটা সাজানোর আগে প্রথমত আমাদের কয়েকটা ইতিহাস জানতে হবে। যে পাকিস্তান, মানে আমরা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের ঘটনা পড়তেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের ঘটনা পড়তেছি না? তো তখন তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম, পাকিস্তান, ঠিক আছে, তখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম। তো আমাদের একটু ইতিহাসটা জানা উচিত। আমাদের ইতিহাসটা জানতে হবে এইভাবে যে 1940 সালে একটা রেজলিউশন আসে। রেজলিউশন মানে প্রস্তাবনা, রেজলিউশন মানে কি? প্রস্তাবনা, যেটাকে ইতিহাসে লাহোর রেজলিউশন নামে পরিচিত। রেজলিউশন লাহোর রেজলিউশন নামে পরিচিত। এই লাহোর রেজলিউশনটা দিছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তোমরা সবাই তাকে চেনো, আমি লিখলাম মোহাম্মদ আলী জিন্নাহ, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এই রেজলিউশনটা দেয়, এটারই বাংলা নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এটারই বাংলা নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব মানে কি? দেখো, দ্বি মানে কি বলতো? দ্বি মানে হচ্ছে দুই, আর জাতি মানে দুইটা আলাদা আলাদা জাতি, আর তত্ত্ব মানে তো তোমরা জানো থিওরি। তত্ত্ব মানেটা কি? থিওরি। এখানে তিনি একটা থিওরি দেয়। এই থিওরিটা যখন ব্রিটিশরা ভারতকে শাসন করতেছিল, ব্রিটিশ শাসন করছে কত সাল থেকে কত সাল বলো তো? ব্রিটিশ শাসন করছে হচ্ছে 1757 থেকে ব্রিটিশ ভারতবর্ষের ওপর 1947 সাল পর্যন্ত শাসন করে। তো এই টাইমটার পরে, মানে তাদের যখন শাসন আমলটা শেষ হইতেছে, ওই টাইমে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা আলাদা আলাদা যে রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা কিসের উপর ভিত্তি করে হবে? হবে হচ্ছে জাতের উপর ভিত্তি করে। কোন জাত? একটা হিন্দু, একটা মুসলিম। কিসের উপরে? একটা হিন্দু, একটা মুসলিম। তো এরকম ভাবে 14ই আগস্ট আমরা দেখি, 14ই আগস্ট এবং 15 আগস্ট, হ্যাঁ, 14 আগস্ট এবং 15 আগস্ট, কত বলতো? আগস্ট 1947 সালে আমরা দুইটা দেশ দেখি। একটা দেশ হচ্ছে পাকিস্তান, একদিন আগে স্বাধীন হয় পাকিস্তান, আর তারপরে ইন্ডিয়া। দুইটা দেশ স্বাধীন হয়। এখন স্বাধীন হইল, কিন্তু একটু মনে রাখতে হবে যে প্রায় 1200 মাইল ওই পারের একটা জায়গা, যেই জায়গাটা অ্যাকচুয়ালি পাকিস্তানেরই একটা অংশ, সেটার নাম ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। ঠিক আছে, পূর্ব পাকিস্তান। অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তান ছিল না, সেটা পূর্ববঙ্গ ছিল। পূর্ব পাকিস্তান তো 55 সালে হইল, 14ই মেবি অক্টোবর মাসে হচ্ছে পূর্ব পাকিস্তান নামটা দেয় হচ্ছে ইস্কান্দার মির্জা। তো সেই পর্যন্ত আমরা এখনো যাইনি, আমরা আসতেছি। একটু জয়েন করো। একটু মনোযোগ দিবা, হ্যাঁ। তুমি যদি মনোযোগ সরাই ফেলো তাহলে কিন্তু বোরিং লাগবে অনেক। মনোযোগ সরানো যাবে না, আমি তোমাদেরকে বলতেছি। এই যে ইন্ডিয়া এবং পাকিস্তান, এই ইন্ডিয়া এবং পাকিস্তান দেশ ভাগের টাইমে
যারা বাংলা অঞ্চল ছিল না, বাংলা অঞ্চল তো দুইটা ছিল, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা পূর্ববঙ্গ। কি কি ছিল? একটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা দেখো পশ্চিমবঙ্গ, হ্যাঁ, একটা পশ্চিমবঙ্গ, আর একটা কারা ছিল, আর একটা ছিল হচ্ছে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ। এখন সেই পূর্ববঙ্গটাই কিন্তু বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গটা হচ্ছে কলকাতা হচ্ছে সেটার রাজধানী শহর, তোমরা সবাই জানো, যেটা ইন্ডিয়ার অংশ। এখন তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে যে এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ আসলে কিভাবে হয়েছিল সেটা আমাদের আলোচ্য বিষয় না। যখন দেশ ভাগ হইলো, দুইটা দেশ আলাদা হয়ে গেল, দেখা গেল 1947 সালে যে এই যে পূর্ববঙ্গ আছে না, এই যে পূর্ববঙ্গ, এই পূর্ববঙ্গে বাংলা ভাষা, দুই পাকিস্তান মিলে বাংলা ভাষায় কথা বলতো প্রায় 56% মানুষ। কত পার্সেন্ট মানুষ? প্রায় 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, বা একটা মানে জাতি হিসেবে বাঙালিরা বেশি ছিল, জাতি হিসেবে বাঙালিরা বেশি ছিল। আর এই যে পশ্চিম পাকিস্তান যেটা ছিল না, পাকিস্তানের যে পশ্চিমাংশ ছিল, সেই পশ্চিমাংশে অনেকগুলা জাতি একত্রে ছিল, যেমন সিন্ধি জাতি ছিল একসাথে, বেলুচি ছিল, তারপরে হচ্ছে তোমার পাঞ্জাবিরা ছিল, সবকিছু মিলানো ছিল। কিন্তু আমরা যদি পূর্ব পাকিস্তানের কথা দেখি, অর্থাৎ আমাদের বাংলাদেশের কথা দেখি, যে আমরা ম্যাক্সিমামই ছিলাম হচ্ছে বাঙালি। তো স্বাভাবিকভাবে আমরা চাইতাম যে আমাদের হাতে রুলিং পাওয়ারটা থাকুক, বা আমরা আমাদের ভাষা নিয়ে আমরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা আমরা যাতে নিজের স্বাচ্ছন্দ্যে কথাবার্তা বলতে পারি, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া থাকবে, তাই না? তো এরকম আসলে হয়নি। এই না হওয়ার একটা কারণ হচ্ছে পাকিস্তানের আনস্টেবল রাজনীতি। পাকিস্তানের কি রাজনীতি? আনস্টেবল রাজনীতি। আনস্টেবল মানে অস্থিতিশীল রাজনীতি। বর্তমানেও কিন্তু দেখা যায় যে পাকিস্তানের কোনো সরকারই কিন্তু 5 বছর টিকতে পারে না, ইভেন 4 বছরও টিকতে পারে না, তাদের রাজনীতি এতই অস্থিতিশীল। প্রথম কথা একটু মনে রাখো যে সর্বপ্রথম আমরা যখন দেখি দেশভাগের টাইমে 1947 সাল, তখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই গভর্নর জেনারেলটা কি? এখন কি গভর্নর জেনারেল দেখা যায় না? আমি তোমার আমার কথা শুনবা, তাহলে আর প্রশ্ন করতে পারবা না, দেখবা যে তোমার প্রশ্নের উত্তরটাই আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? মনোযোগ সরাই দিলে বারবার প্রশ্ন করা লাগবে, ব্যাপারটা এরকম আসবে। যে গভর্নর জেনারেল থাকে কখন? গভর্নর জেনারেল থাকে একটা প্রদেশ যখন অন্য দেশের আন্ডারে থাকে। মনে রেখো কিন্তু একটা প্রদেশ মানে আগে এই কনসেপ্টটা ছিল, ধরো তোমার গভর্নর জেনারেল আমরা দেখছি ব্রিটিশ শাসনে অনেক ছিল। ব্রিটিশ শাসকরা যেই জায়গায় শাসন করতো না, সেই জায়গায় তাদের একজন গভর্নর জেনারেল পাঠাইতো। গভর্নর জেনারেল মানে হচ্ছে ওই জায়গাটা, যে জায়গাটা তারা মানে শাসন করতেছে, সেই জায়গার যেই মানে অ্যাকচুয়ালি শাসন করবে কে? ব্রিটিশরা করবে। তো ব্রিটিশ রাজা নিজ দেশের বাইরে যে অন্য দেশে যে এত শাসন করতে পারবে না, তার তো এত সময় নাই, তখন সে তার একজন জনপ্রতিনিধি পাঠাইতো, যেটাকে বলা হয় নির্বাহী কর্মকর্তা। রাজতন্ত্রের আন্ডারে নির্বাহী একজন কর্মকর্তা ছিল, যে যার কাজই ছিল ওই যে অঞ্চলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই অঞ্চলটা দেখভাল করা। তো এই গভর্নর জেনারেলের যে কনসেপ্টটা থাকে, মনে করা হয় যে রাজ্যের সব থেকে পাওয়ারফুল ব্যক্তিত্ব হচ্ছে সেই গভর্নর জেনারেল, কারণ রাজা নিজে যেহেতু শাসন করতেছে না, রাজা যে তাকে দায়িত্বটা দিছে। তো আগে এই কনসেপ্টটা ছিল, এখন এই কনসেপ্টটা নাই। এখন তো আমাদের যারা তোমার হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় তো আমরা প্রধানমন্ত্রীকেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে দেখি। এইভাবে একটু খেয়াল করো, তো দেশভাগের টাইমে মোহাম্মদ আলী জিন্নাহ ছিল গভর্নর জেনারেল। এখন মোহাম্মদ আলী জিন্নাহ যখন 1948 সালে মারা গেল, তখন আমরা দেখলাম যে খাজা নাজিমুদ্দিন, এটা কিন্তু 1948 সালে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের নতুন গভর্নর জেনারেল হয়। দেখো 1 বছর হয়েছে পাকিস্তান শাসনে মানে তোমার স্বাধীন হয়েছে, 1 বছরের মাথায় তাদের যে জাতির জনক তিনি কিন্তু মারা গেল। মারা যাওয়ার পর খাজা নাজিমুদ্দিন, যিনি কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি ছিল, কিন্তু বাঙালিদের কিন্তু সাপোর্ট করতো না। কারণ এরকম থাকে না, ধরো আমি ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমার গ্রামের বাড়ি ধরো আরেক জায়গায়, বাট আমি সেই গ্রামের বাড়িটা পাই নাই, ছোটবেলা থেকেই আমি ঢাকায় বড় হয়েছি, তো আমার গ্রামের বাড়ি সম্পর্কে মানে জন্য তো আমার কোনো টান কাজ করবে না। এই খাজা নাজিমুদ্দিনের ব্যাপারটা কিন্তু এরকম ছিল, সে বাঙালি ছিল কিন্তু সে অবাঙালিদের সাথেই বেশি উঠা বসা করতো, এবং বাঙালিদের কিন্তু সে দেখতে পারতো না। একটু মনে রাখো, তাহলে খাজা নাজিমুদ্দিন হলো গভর্নর জেনারেল। তো খাজা নাজিমুদ্দিন যখন গভর্নর জেনারেল হলো, তিনি যখন সরকার গঠন করেন, তার যখন শাসনভারটা চারিদিকে ডিস্ট্রিবিউট করা শুরু করলো, তখন লিয়াকত আলী খাঁ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হইল। 1951 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে একটা মিলিটারি কু বলা হয়, এটাকে একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হলো, এবং খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলো। দেখো, একজন আরেকজনের মারবে, আরেকজন আরেকজনের জায়গায় বসবে। পাকিস্তানের রাজনীতিটা কিন্তু এরকম ছিল, এখনো আছে, ঠিক আছে? তো দেখো, খাজা নাজিমুদ্দিন যখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলো, তাহলে গভর্নর জেনারেল তো আরেকজনকে দিতে হবে। গভর্নর জেনারেল 1953 সালে হলো গোলাম মোহাম্মদ, এবং গোলাম মোহাম্মদ যখন গভর্নর জেনারেল হলো, সে ক্ষমতা পেয়ে
এই খাজা নাজিমুদ্দিনকে সরাই দিল, টাটা বাই বাই সি ইউ, তোমাকে আমি আর চাই না। এবার একটু খেয়াল করো, 1954 সালে গোলাম মোহাম্মদ পজিশন ছেড়ে দিতে বাধ্য হয়। কি হয়? পজিশন ছেড়ে দিতে বাধ্য হয়, আমরা পড়বো একটু পরে ইতিহাসটা। এবং সেই জায়গায় আসে হচ্ছে ইস্কান্দার মির্জা, এবং এই ইস্কান্দার মির্জাই কিন্তু বাংলাদেশের নামকরণ, মানে পূর্ববঙ্গ থেকে নামকরণ করে পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান করে। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। আর 1955 সালের 14ই অক্টোবর পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়, মানে যখন এই যে ইস্কান্দার মির্জা ক্ষমতায় ছিল। এবার একটু দেখো, 1958 সালে অক্টোবরের 27 তারিখে জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত করে এবং দেশ ত্যাগ করতে বাধ্য করে এবং ক্ষমতা দখল করে। পরবর্তী 10 বছর তিনি ক্ষমতায় ছিল, এবং প্রায় 10 বছর পর ওই যে গণ অভ্যুত্থানের আগের মুহূর্তে আইয়ুব খান কিন্তু পদত্যাগ করে, এবং তার যেই সাকসেসর রেখে যায় হচ্ছে ইয়াহিয়া খানের হাতে। এই যে পাকিস্তানের রাজনীতির যে উথাল পাথাল, এই উথাল পাথাল কিন্তু ছিলই। এতটুকু ইনফরমেশন জাস্ট তোমরা একটু জেনে রাখো, আমাদের সামনে উপকার হবে। জাবের, দেখো 2টা ক্লাস লাগে কিনা একটু মনোযোগ দিয়ে বলে। এতটুকু বুঝতে পারছো? আমি স্লাইড সরাবো, এখন বুঝার তো কিছু নাই আসলে। এতটুকু বুঝতে পারছো কিনা? পাঞ্জাবিটা সেই না, পাঞ্জাবিটা মানবতার দেওয়াল থেকে আমি উঠাইছি, ভালোই তো লাগার কথা না? এই যে রাস্তাঘাটে যত মানবতার দেওয়াল থাকে, আমি তো গরিব না, আমি সো পোর। আমি বলছিলাম না আমার পোর বানানে 2টাও বেশি আছে, এমনি পোর বানানে ডাবলও আছে, আর আমার পোর বানানে 4টাও আছে। আমি এতই গরিব। এখন এই যে পাঞ্জাবি দেখছি রাস্তায় মানবতার দেওয়ালে টাঙায় রাখছে, ওই মানবতার দেওয়াল থেকে আমি পাঞ্জাবিটা মেরে দিচ্ছি। আসো, ঠিক আছে না? সামারি দেওয়ার আসলে কিছু নাই, আমি এই চারটা তোমাদের একটু জানাইতে চাইছি যে মোহাম্মদ আলী জিন্নাহ রুলিং পাওয়ার, লিয়াকত আলী খাঁ প্রধানমন্ত্রী। লিয়াকত আলী খাঁকে তোমার হচ্ছে সরি, মোহাম্মদ আলী জিন্নাহ মরে যাওয়ার পরে নাজিমুদ্দিন আসে গভর্নর জেনারেল, এবং তার প্রধানমন্ত্রী হয় হচ্ছে লিয়াকত আলী খাঁ। লিয়াকত আলী খাঁকে হত্যা করা হয়, হত্যা করে খাজা নাজিমুদ্দিন হয় প্রধানমন্ত্রী। খাজা নাজিমুদ্দিন যখন প্রধানমন্ত্রী হলো, তার গভর্নর জেনারেল ছিল হচ্ছে তোমার গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদ খাজা নাজিমুদ্দিনকে সরাই দিল। খাজা নাজিমুদ্দিনকে সরাই দেওয়ার পর গোলাম মোহাম্মদ নিজেও কিন্তু বেশি দিন টিকতে পারে নাই, কারণ ইস্কান্দার মির্জা ক্ষমতা গ্রহণ করে। ইস্কান্দার মির্জা বাংলাদেশের নামটা পরিবর্তন করে, মানে পূর্ববঙ্গ নামটা পরিবর্তন করে, এবং সেও বেশি দিন টিকতে পারে নাই, কারণ আমাদের সেনা প্রধান আইয়ুব খান তখন হচ্ছে ক্ষমতাটা গ্রহণ করে। আইয়ুব খানও 10 বছর এর বেশি টিকতে পারে নাই, তারপরে ইয়াহিয়া খান আসে। তো ইয়াহিয়া খানের যেই ইতিহাসটা, সেটা আমরা 2য় অধ্যায়ের পড়া। ওকে, এইবার অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা, এইবার দেখো আমি বহুত ধীরে ধীরে, ভাই আমি তোমাদের জন্য কষ্ট করতে রাজি আছি, বাট বেয়াদবি করা যাবে না। দুষ্টামি করো, সমস্যা নাই, বেয়াদবি আর দুষ্টামির মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরা একটু বেশি ইমপেশেন্ট, কারণ তোমরা ছোট মানুষ, তোমরা তো কিউট কিউট মানুষ আমার মতো। তো এই কিউট মানুষের একটা সমস্যা থাকে, তারা অনেক বেশি ইমপেশেন্ট থাকে, তার মানে অস্থির থাকে। একটু স্থিতিশীল হও। পাকিস্তানের মতো অস্থিতিশীল রাজনীতি করা যাবে না, তুমি একটু স্থিতিশীল, মানে নিজের মধ্যে একটা স্থিতিশীল অবস্থায় আসো, ঠিক আছে? উত্তেজিত মৌলের মতো বিহেভ করা যাবে না। এবার একটু দেখো, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। এই চ্যাপ্টারটা টোটালি 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? 3টা। একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, তার মানে প্রথম যে ইতিহাসটা আমাদের জানতে হবে, যে আমাদের যেই মাদার্স ল্যাঙ্গুয়েজের যে মুভমেন্টটা ছিল, আন্দোলন মানে মুভমেন্ট, এই মুভমেন্টের ইতিহাসটা জানতে হবে। এবং সব থেকে বেশি সিকিউ প্লাস এমসিকিউ আসে হচ্ছে এই পার্টটা থেকে। সিকিউ এবং এমসিকিউ পার্ট এই পার্টটা থেকে আসে, কারণ সর্বপ্রথম উর্দুর দাবি জানাইকে, উর্দু ভাষার দাবি কে করে এবং বিরোধিতা কে করে, এই ধরনের প্রশ্ন আসবে। বিরোধিতা কে করে, এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? প্লাস বিরোধিতা কে করে। তারপরে কিছু কিছু সামাজিক সংগঠন তৈরি হয়, সামাজিক সংস্কৃতিমূলক সংগঠন হয়, সামাজিক সংগঠন, সেগুলোর নাম থেকে প্রশ্ন আসে। এবং তোমাদের প্রশ্ন সব থেকে বেশি যেটা আসে, ওই যে কবিতা কিংবা উপন্যাস
কিংবা এই যে সাহিত্য যেটা আছে না, এই সাহিত্য থেকে এমসিকিউ গুলা প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তো একটু মনে রাখো বাঙালি ভাষা জাতীয়তাবাদের বিকাশে, জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানে তুমি যে জাতিগতভাবে তোমরা যে স্বাধীন স্বাবলম্বী এইটাই প্রকাশ করতে হবে। ধরো আমরা বাংলাদেশে ঢাকায় আছি, এখন ঢাকার ভিতরে আমরা মিরপুরে যারা থাকি তারা দাবি করে বসলো যে মিরপুরকে আমরা আলাদা একটা দেশ হিসেবে দেখতে চাই। নোয়াখালীকে তো বহুত দেশ হিসেবে দেখছি, নোয়াখালী বাদ, এখন মিরপুরকে আমরা আলাদা দেশ হিসেবে দেখতে চাই। তখন একটা আন্দোলন হয়েছে, ধরো কার সাথে আন্দোলন হয়েছে? ধরো গুলশান বনানীর যে পশ পোলাবাইন আছে না, যারা অনেক কথায় কথায় বেসিক্যালি তারপর লিটারালি এই ধরনের মুখের মধ্যে সুপারি চাপায় কথা বলে, তো ওদের সাথে হয়েছে গ্যাঞ্জাম। ওরা আমাদেরকে আক্রমণ করছে, আক্রমণ করার পর আমরা বুঝতে পারছি যে ওদের সাথে আমাদেরকে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে, তাহলেই আমরা টিকতে পারবো। এই যে একজোট হওয়াটাই কিন্তু জাতীয়তাবাদের প্রথম ধাপ। জাতীয়তাবাদ মানে জাতিগতভাবে আমরা নতুনভাবে স্বাধীন এবং স্বাবলম্বী হতে চাই। তাহলে এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন কতটা হেল্প করছিল, এই আন্দোলনটা আসলে কতটুকু আমাদের জন্য ভালো ছিল, আশীর্বাদ স্বরূপ ছিল, এটা আমাদের একটু জানতে হবে। এরপরে চ্যাপ্টার যেটা পাবা যে বাঙালি জাতীয়তাবাদে রাজনৈতিক আন্দোলন। তো ধরো এখন দুই হচ্ছে এই মিরপুর আর গুলশানের মধ্যে যদি গ্যাঞ্জাম লাগে, তাহলে যে রাজনৈতিক দলগুলো আছে না, তারাও তো একে অপরের সাথে ভিড়বে। ধরো ওই 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 গুলশানের রাজনৈতিক দল, মিরপুরের রাজনৈতিক দল, মিরপুরে যতগুলা রাজনৈতিক দল আছে তারা কি হবে, সব একজোট হয়ে যাবে যে ওদের সাথে আমার যুদ্ধ করতে হবে। এই ধরনের যে পলিটিক্যাল মুভমেন্টগুলো আছে, যেমন যুক্তফ্রন্ট গঠন, আওয়ামী মুসলিম লীগ গঠন, এই জিনিসগুলা আমরা জানবো হচ্ছে এই চ্যাপ্টারের দ্বিতীয় খণ্ডে। এরপর আমরা জানবো সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা। আইয়ুব খান যখন সরকারে আসলো তখন সামরিক শাসনটা আসলো। সামরিক শাসন বলতে কি বোঝায়? সামরিক শাসন বলতে বোঝায় সেনা কর্মকর্তা দ্বারা, সেনা কর্মকর্তা দ্বারা দেশ পরিচালনা, দেশ পরিচালনা। এইটা একটু মনে রাখতে হবে, সেনা কর্মকর্তা দ্বারা দেশ পরিচালনাকে বলা হয় সামরিক শাসন। সামরিক শাসন, ঠিক আছে। তো যেই আইয়ুব খান যে প্রায় 1968 সাল পর্যন্ত, অর্থাৎ গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যে 10টা বছর আমাদেরকে শাসন করছে, বাংলাদেশেও কিন্তু সেনা অভ্যুত্থান হয়েছে প্রায় 15 বছর চলছে। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেলেন তখন থেকে নিয়ে মেজর জিয়া এবং তারপরে এরশাদ, এই যে 15টা বছর মানে 14 বছর অ্যাকচুয়ালি হয় হিসাবে, কিন্তু 15 বছর বা 16 বছর আমরা ধরবো, কারণ 75 থেকে ওইদিকে 91 পর্যন্ত, সো 16 বছরের আশপাশের জায়গা। এই 16 বছর কিন্তু সেনা কর্মকর্তারা দেশ চালাইছে, এটাকে বলা হয় সামরিক শাসন। এই যে সামরিক শাসন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, যেটার ভিতরে 6 দফা, আগরতলা মামলা, এবং আমরা কি কি পাবো দেখো আমি তোমাদেরকে বলি। 6 দফা, যেটার ভিতরে আমরা পড়বো হচ্ছে 6 দফা। এই 6 দফা, তারপরে এই যে আগরতলা মামলা, মানে সেডিশনের একটা মামলা দেয়। সেডিশনের মামলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, ইংলিশে এটাকে বলা হয় সেডিশন, যেটার অর্থ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহ কারা করে? যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে। ধরো এখন যেই সরকার আছে, আমি সেই সরকারকে মানি না, আমি একটা টিম গঠন করছি এই সরকারকে ডুবাই দেওয়ার জন্য, তার মানে সরকার বলবে যে তুমি তো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছো, সো তুমি একটা রাষ্ট্রদ্রোহ, টেররিস্ট বলা হয়। আর এই মামলাটা হচ্ছে সেডিশনের মামলা। এই সেডিশনের মামলা হচ্ছে আগরতলা মামলা, আগরতলা মামলা, যেটা হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব নামে এই আগরতলা মামলার আরেকটা নাম ছিল, পূর্বে এই নামটা ছিল আগরতলা মামলা। এরপরে আমরা 1970 সালের জেনারেল ইলেকশন, জিই লিখে দিলাম, হ্যাঁ, জিই, 1970 সালের জেনারেল ইলেকশন, যেটা ইয়াহিয়া খান আসার পরে তারা বলে ওকে তোমরা একটা জেনারেল ইলেকশন করো, দেখি তোমরা কতটা জনগণ তোমাদেরকে সাপোর্ট দেয়। আর লাকিলি আমরা কিন্তু 169 ভোটে জিতে গেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল চ্যাপ্টারের সামারি। বলো এতটুকু বুঝছো কিনা, বলো তো এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ রে দীপ্ত, এটি কি কস তুই? বুঝছো না? ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো ডিটেইল কিন্তু অনেক থাকবে। তোমরা তো আবার আমাদেরকে প্রতারক বানাই দিবা, ঠিক আছে। তো আমরা এমন প্রতারণাই করব, এই প্রতারণায় তোমাদের পুরা বই পড়া শেষ হয়ে যাবে। এরকম প্রতারণাই তো দরকার, যে এমন প্রতারণা করব যেই প্রতারণায় তোমাদের পুরা বই শেষ হয়ে যাবে, ঠিক আছে না? কোনো লাইন বাদ যাবে না কোনো লাইন। দেখো এবার আসো, এবার এই যে প্রথম যেই টপিকটা, বাঙালি
জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, এই টপিকটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই আমরা তিনটা সাব ক্যাটাগরি পাবো। নাম্বার 1, ভাষা আন্দোলনের পটভূমি। পটভূমি মানে কি? পটভূমি মানে কেন এই আন্দোলনটা হয়েছিল, কেন কেন এই এই সরি ওই হয়ে গেছে, কেন এই আন্দোলন হলো, এইটা হচ্ছে পটভূমি মানে কারণ, আন্দোলন হলো এইটা হচ্ছে কারণ তোমার, ঠিক আছে, হলো, এটা জানতে হবে আমাদের কেন হয়েছে। এমনি এমনি তো হয় না, একটা পটভূমি থাকতে হয়, একটা কারণ থাকতে হয়, তাই না, একটা রিজন থাকতে হবে, আমাদের একটা রিজন থাকতে হবে। তো এখন কেন বানানটা একটু খেয়াল করবা, হ্যাঁ, কেন বানান কিন্তু এইটা এইটা এটার উচ্চারণই কিন্তু এই যে এটা কেন, কেন, হ্যাঁ, এটা উচ্চারণ, এটা লিখিত রূপ, এটা হচ্ছে লিখিত রূপ, এই যে লিখিত, আর এইটা হচ্ছে উচ্চারিত রূপ, উচ্চারিত রূপ, একটা হচ্ছে লিখিত রূপ আর একটা হচ্ছে উচ্চারিত রূপ। এখন অনেকে কেন বানানটা এভাবে লেখে, কেন, কেন, এইটা মানে হচ্ছে ক্রয় করা, কোনো কিছু ক্রয় করা, যেমন কলমটা কেন, হ্যাঁ, এটা অর্থ হচ্ছে ক্রয় করা, যেমন কলমটা কেন। তাই অনেকে বলতে পারবা ভাই তাহলে এইটা কি, এই কিনো, কিনো হচ্ছে এটা একটা ফিউচার ফর্ম, এইটার ফিউচার ফর্ম, এইটার ফিউচার ফর্ম কিনো, ফিউচার ফর্ম, ঠিক আছে। একসাথে আমরা অনেক কিছু জানবো, একসাথে আমরা অনেক কিছু জানবো। এবার আসো ভাষা আন্দোলনের পটভূমিটা আমরা জানার চেষ্টা করব, যে অ্যাকচুয়ালি কি নিয়ে কাহিনীটা হয়েছিল, কাদেরকে নিয়ে ঘটনাগুলা ঘটছে, কাদের কাদের জন্য এত কিছু, এত কিছু আমরা এটা জানার চেষ্টা করব। এবার জাতীয়তাবাদের উন্মেষ, উন্মেষ মানে জন্ম, উন্মেষ মানে জন্ম, উন্মেষ মানে শুরু, উন্মেষ মানে শুরু, যে আমাদের জাতীয়তাবাদে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের নতুন যে শুরুটা সেটা কখন থেকে হয়েছিল, ভাষা আন্দোলনের পর থেকে হয়েছিল, এটা আমরা জানার চেষ্টা করব। এবং আমরা ইন্টারে উঠলে ফেব্রুয়ারি 1969 নামে একটা কবিতা আছে, যে 303 নম্বর পেজে পাবা, বাংলা সাহিত্য পাঠ বইয়ের, খুব সুন্দর লাইন দিয়ে শুরু হয়, শামসুর রহমানের লেখা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের পথে, থরে থরে কেমন নিবিড় হয়ে, ওরা ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। খুব সুন্দর একটা লাইন দিয়ে লেখা, 28 লাইনের একটা কবিতা। ওই কবিতাতে আমরা স্পষ্ট ধারণা পাই যে কতটা মানে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম স্বাধীনতার পথে যেতে এই ভাষা আন্দোলনের কারণে, বা গণ অভ্যুত্থানে যেতে হলে আমাদের ভাষা আন্দোলনটা কতটুকু আমাদেরকে ইন্সপায়ার করছিল, এটা আমরা টের পাইছিলাম। সেই মানে আমি টের পাইছি এই কবিতাটার মাধ্যমে। স্বাভাবিকভাবে 1952 সালে তো আমি ছিলাম না, আমার বাবাও ছিল না, হ্যাঁ আমার দাদা ছিল, তো দাদার সাথে আমার ওরকম সময় কাটানোর সময় হয়নি, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তো আমার তো জানার সুযোগ হয়নি, তো আমি এই পেপার পত্রিকা কবিতা টবিতা পড়ে জানার চেষ্টা করছি। এখন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো, ইউনেস্কো যে একটা স্বীকৃতি দিছিল, ইউনেস্কো যে একটা স্বীকৃতি দেয়, এই স্বীকৃতি কত তারিখে দেয় সেখানে আমাদের প্রয়োজন হয় হচ্ছে তারিখ, তারিখ ও সাল, এখান থেকে এমসিকিউটা আসে, এখান থেকে এমসিকিউটা আসে, ঠিক আছে, এখান থেকে। আর শহীদ দিবস হচ্ছে 1952 সালের পর থেকে, মানে 53 থেকে তো আমরা শহীদ দিবস এটাকে পালন করে আসতেছি, বাট এটা হচ্ছে আমরা ন্যাশনালি পালন করতেছিলাম, বাট ইন্টারন্যাশনালি আমরা হচ্ছে কবে থেকে পালন করা শুরু করি সেটা আমরা জানতে পারবো। এখন আমাদের অনেকের একটা ধারণা আছে যে ভাষার জন্য সর্বপ্রথম আন্দোলন মনে হয় আমরাই করি, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। ভাষার জন্য আন্দোলন কিন্তু সর্বপ্রথম আমরা করি না, রক্তও কিন্তু সর্বপ্রথম আমরা দেই না, মানে আমাদেরটা একটু বেশি ম্যাসিভ লেভেলে ছিল, কিন্তু তাদের থেকেও ম্যাসিভ লেভেলে ছিল হচ্ছে ইন্ডিয়ারটা। ইন্ডিয়া যে মাদ্রাজ ছিল না, মাদ্রাজের ভাষা বর্তমানে তামিলনাড়ু, এই মাদ্রাজের ভাষা কিন্তু ছিল তামিল। আর ইন্ডিয়ায় মানে সর্বাপেক্ষা, আমি তোমাদেরকে একটু বলি, তোমরা চাইলে এটা আসলে যাচাই বাছাই করে নিতে পারো, এই তামিল ভাষা পৃথিবীর অন্যতম পুরাতন একটা ভাষা, অন্যতম পুরাতন একটা ভাষা। আর ইন্ডিয়ার স্টেট ল্যাঙ্গুয়েজটা কি? হিন্দি। তো এটা দেখা গেছিল যে ইন্ডিয়াতেও এইরকম একটা ঝামেলা দেখা গেছিল, যেখানে মাদ্রাজের মানুষজন অতিরিক্ত মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল তাদের ভাষাটাকে রক্ষা করার জন্য। পরে সেই আন্দোলনটা বাংলা, পূর্ববঙ্গ এই দিকে ছড়ায় গেছিল। আবার আয়ারল্যান্ডেও এরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। আয়ারল্যান্ডেও এমন সিমিলার একটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আমরা দেখতে পাই, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মুভমেন্ট আমরা দেখতে পাই, এগুলা কিন্তু সিমিলার, ঠিক আছে, এটা একটু মনে রেখো। আমি ইলেকশনে দাঁড়াবো হচ্ছে তোমরা যখন বড় হয়ে যাবা
তখন আমি ইলেকশনে দাঁড়াবো, কারণ তখন তো তোমরা আমাকে ভোট দিবা, ঠিক আছে না? তখন তো আমি তোমাদের ভোটের আশায় আমি দাঁড়াবো, কারণ তোমাদের তো এখনো ভোটার আইডি কার্ডই হয় নাই। তো আমি যদি এখন দাঁড়াই তাহলে আমার ভোট তো কেউ দিবে না। তো তোমরা যখন বড় হয়ে যাবা 4-5 বছর পর, তখন আমি ভোটে দাঁড়াবো এবং আমি ইনশাল্লাহ FT 1 আসন থেকে দাঁড়াবো এবং আমি জানি আমার জনগণ আমাকে অবশ্যই জয়ী বানাই দিবে। এখন শুরু করা যাক ভাষা আন্দোলনের পটভূমি থেকে। শুরু করলাম তোমাদের বই যেটা আছে না, বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে দেওয়া। আগে পড়াবো, এইটা পড়াবো, পরে তুমি বইটা রিডিং করবা, দেখবা সব পড়া শেষ। একটু খেয়াল করো, সর্বপ্রথম ভাষা নিয়ে যে মুভমেন্টটা হলো, ভাষা আন্দোলনের যে পটভূমিটা, এটার সূত্রটা কোথা থেকে, কেন হইল? দেখো, একটা দেশকে যদি তুমি এক করতে চাও, সবকিছু কালচার থেকে শুরু করে সবকিছু যদি এক থাকে তাহলে ইউনিটি বেশি থাকে। তুমি একটু খেয়াল করো, একটা দেশে যদি সিমিলার টাইপ অফ জাতি বেশি থাকে তাহলে ওদের ভিতরে ইউনিটিটা বেশি থাকবে, ঠিক আছে? এখন এই সংস্কৃতির ভিতরে, এই কালচারের মধ্যে ভাষাটা কিন্তু অন্যতম। এখন যদি একটা দেশে দুইটা ভাষা থাকে এবং দুই জায়গায়, একটা ইস্ট একটা ওয়েস্ট, ইস্টের মানুষজন যদি বেশি বাঙালি থাকে তাহলে স্বাভাবিকভাবে তারা চাবে যে তাদের হাতে ক্ষমতাটা থাকুক, মানে দেশের ভিতরে দুইটা বিভাজন হয়ে যেতেছে। তো এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহ এটা বিশ্বাস করতো যে আমি যদি দেশকে এক করতে চাই তাহলে ভাষাটাকে এক করতে হবে। হ্যাঁ, আঞ্চলিক ভাষা হিসেবে থাক বাংলা, কিন্তু যেটা দাপ্তরিক ভাষা, দাপ্তরিক মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্টেট ল্যাঙ্গুয়েজ, যেটা বা তোমার স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি রাজ্যের যেই মূল ভাষা, সেটা উর্দু হতে হবে। এটা দাবি জানায় কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কে ছিল? গভর্নর জেনারেল ছিল। একটু খেয়াল করো, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক, মুসলিম লীগ মানে কি, মুসলিম লীগ মানে কি? মুসলিম লীগ ছিল একটা রাজনৈতিক দল, একটা রাজনীতিক, অ্যাকচুয়াল শব্দটা কিন্তু নৈতিক না, অ্যাকচুয়াল শব্দটা কিন্তু নীতিক, রাজনীতিক দল ছিল, হ্যাঁ, মুসলিম লীগ। মনে রাখো, দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতাদের মধ্যে শেরে বাংলা একে আবুল কাশেম ফজলুল হক এর বিরোধিতা করেন। তাহলে এখান থেকে সর্বপ্রথম তুমি MCQটা পাবা যে সর্বপ্রথম দাবিটা কে জানায়? গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ দাবিটা জানায়, এবং এর বিরোধিতাটা কে করলো? আমাদের প্রিয় নেতা AK ফজলুল হক বিরোধিতা জানাইলো। এলিট শ্রেণীর নেতা ছিল উনি, বিশাল লেভেলের নেতা ছিল, অ্যাকচুয়ালি খুব ভালো একজন মানুষ ছিল। এবার একটু দেখো, গেল প্রায় অনেকগুলা বছর গেল। এবার একটু খেয়াল করো, 1947 সালের 17ই মে চৌধুরী খলিকুজ্জামান, দুইটা নাম মনে রাখতে হবে। একজন হচ্ছে চৌধুরী খলিকুজ্জামান, যিনি 17ই মে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। আরেকজন হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যেটাকে বলা হয় ভাইস চ্যান্সেলর, মনে থাকবে তো, ভাইস চ্যান্সেলর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তার মানে তোমাদের এখানে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, একটু নোট ডাউন করো, হ্যাঁ, একটু নোট ডাউন করো। প্রথম জিনিস যে 1937 সাল, 1900, দেখো বারবার লিখলে হয়ে যাবে, 1937 সাল দাবি জানায় কে? দাবি জানায় হচ্ছে জিন্নাহ, দাবি জানায় হচ্ছে জিন্নাহ, এবং বিরোধিতা করে কে? বিরোধিতা করে হচ্ছে AK ফজলুল হক, AK ফজলুল হক, AK ফজলুল হক। মনে থাকবে তো? মনে রাখতে হবে, কিন্তু ভালো মতো মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না, মনে না রাখলে হবে না। এবার দেখো, প্রথম, এটা হচ্ছে প্রথম আমাদের বই অনুসারে। এরপরে একটু আসো, 1947 দাবি জানায় দুইজন, একজনের নাম হচ্ছে চৌধুরী খলিকুজ্জামান, একজনের নাম চৌধুরী খলিকুজ্জামান, চৌধুরী খলিকুজ্জামান, যিনি 17ই মে এই দাবি জানায়, 17ই মে দাবি জানায়। আর আরেকজনের নাম কি? হাতের লেখা তো বিচ্ছিরি হইতেছে, বোর্ডে মনে কিছু আছে, একটু দেখো আরেকজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে জিয়াউদ্দিন। আরেকজনের নাম কি? জিয়াউদ্দিন আহমেদ। ইনি আবার জুলাই মাসে এটার দাবি জানায়। দেখো, জুলাই মাস এটার দাবি জানায়, মনে রাখতে হবে এই দুইজন দাবি জানায়। এখন যদি দাবি জানায় তাহলে বিরোধিতাও কেউ করে, এটা একটু মনে রাখতে হবে, বিরোধিতাও কেউ করে। বিরোধিতা করে হচ্ছে আমাদের ভাষাবিজ্ঞানী শহীদুল্লাহ এবং
এনামুল হক, দুইজন বিরোধিতা করে। দেখো বিরোধিতা কে করলো, এটার বিরোধিতা করলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভাষাবিজ্ঞানী, যারা ভাষা নিয়ে গবেষণা করে, তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরেকজন ডক্টর এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী। তার মানে এখানে আমরা লিখলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, এবং ডক্টর এনামুল হক, এনামুল হক। ইনারা ঢাকা ইউনিভার্সিটির কি ছিল, ইনারা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। এখন ইনারা কিভাবে প্রতিবাদ জানায় সেটাও একটু জেনে রাখতে হবে। তারা প্রবন্ধ লেখে। তারা কি লেখে? প্রবন্ধ লিখে প্রতিবাদ জানায়। কারণ তখন তো আর আমাদের ফেসবুক ছিল না যে লাইভে এসে আমরা প্রতিবাদ জানানো শুরু করলাম, এটা তো ছিল না। তারা বিভিন্ন ধরনের ম্যাগাজিন, প্রবন্ধ যেটার ইংলিশ হচ্ছে এসে, প্রবন্ধ যেটার ইংলিশ হচ্ছে এসে, আর ইংরেজিতে এটার ব্যাখ্যাটা যদি শুনো যে এসে ইজ আ পিস অফ রাইটিং। এসেটা কি আমি লিখে দিই, এসে দেখো, এসে ইজ আ পিস অফ রাইটিং, পিস অফ রাইটিং দ্যাট গিভস আস অথর্স মানে লেখকের, অথর্স ওন আর্গুমেন্ট। এটার মানে কি একটু বোঝার চেষ্টা করো। এসে প্রবন্ধ ইজ আ পিস অফ রাইটিং, লেখার একটা অংশ, দ্যাট গিভস আস যেটা আমাদেরকে দেয়, অথর্স লেখকের, ওন নিজের, আর্গুমেন্ট মানে যুক্তি। তো ইনারা সহ আরো কয়েকজন বুদ্ধিজীবী, যারা, আমরা তো বুদ্ধিবিলাই, আমরাও বুদ্ধিজীবী, ঠিক আছে? তো যারা হচ্ছে বুদ্ধিবিলাই, টিচার হয়, উকিল হয়, ডাক্তার হয়, এরা তো বুদ্ধিজীবী মানুষ। এই বুদ্ধিজীবীরা কি করলো? প্রতিবাদ জানাইলো। তার মানে আমরা দুইটা প্রতিবাদের কথা দেখলাম, একটা 1937 সালে, একটা 1947 সালে। বলে এতটুকু বুঝছো কিনা? আমার নোটের মেইন টপিক বোঝা যায় না, এটা কোনো কথা কইলি? মাইনসে আমার পুরান আমলের নোট দেখা পরীক্ষায় পাশ করে আসে, লেখ ভাষা আন্দোলনের পটভূমি ও বিরোধিতা। আচ্ছা, ইংলিশ পড়ানো শুরু করব। হ্যাঁ, ইংলিশে আই লাভ ইংলিশ, আই ওয়াক ইংলিশ, আই টক ইংলিশ, এভরিথিং ইজ ইংলিশ। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ইংলিশ দেন মাই ইংলিশ ইজ ওকে। ফাদ স্যার এটা বলেন, ইউ আন্ডারস্ট্যান্ড মাই ইংলিশ? ইয়েস। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ইংলিশ দেন ইয়োর প্রবলেম, নট মাই প্রবলেম। ওকে, এবার দেখো তাহলে এতটুকু আমরা পড়লাম। এখন এতটুকু আমাদের কতটুকু পড়া হয়েছে, এতটুকু পড়ে আমাদের কতটুকু পড়া হইলো একটু খেয়াল করো। কতটুকু আমাদের পড়া হয়েছে দেখো, আমরা এতটুকু পড়ে ফেলছি। এবার একটু দেখো, এখান থেকে নিয়ে আমরা এতটুকু পড়ে ফেলছি। একবার রিডিং দাও, দেখো ধুমায়া কোনো লাইন বাদ যায় নাই, সবগুলাই আমি তোমাদেরকে পড়াই দিছি। ঠিক আছে, তোমরা একটু বইটা মিলাও, দেখো তোমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এবার একটু আসো। এই যে হলো না, এতটুকু হলো না, আমরা কেউ দাবি জানালো যে উর্দুকে রাষ্ট্রভাষা করতে হবে এবং এর বিরোধিতাও করা শুরু হলো, পটভূমি শুরু, একটা জ্ঞানজামের পটভূমি শুরু। এবার একটু খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, অধ্যাপক মানে হচ্ছে প্রফেসর, একটু খেয়াল করো, এইটা নামটা একটু মনে রাখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলতে কি? কবিতা রচনা করা, গান রচনা করা, এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার মানে এখান থেকে প্লিজ কষ্ট করবা, এই জায়গায় একটা স্লাইড নিতেছি, হ্যাঁ, যে তমুদ্দুন মজলিস
মোজ, এইটা একটু দেখবা মজলিস, এইটা হ্যাঁ, এইটা থেকে বহুত এমসিকিউ আসবে। কি এমসিকিউ আসবে দেখো, প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা কাল, এটা আসবে সবার আগে, এটা আসবে। তাহলে প্রতিষ্ঠা কাল কবে দিবা দেখো, 2রা সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর 19, বাংলা ইংলিশ মিলে তোমরা বুঝলেই হয়েছে, ঠিক আছে, 1947। একটু মনে রাখতে হবে কিন্তু। দেখো পাকিস্তান স্বাধীন হইল কবে, পাকিস্তান স্বাধীন হইছে কবে একটু দেখো তো, দেখো মিল পাবা, দেখো জ্ঞানজামটা শুরু হয়েছে কিন্তু তখন থেকে। পাকিস্তান স্বাধীন হয়েছে হচ্ছে 14th অগাস্ট 1947। আর এখন কত চলে, এখন দেখো তো একটু ভালো মতো দেখো কিন্তু কত চলে, এখন চলে হচ্ছে 2রা সেপ্টেম্বর। তার মানে আগস্ট তার ঠিক পরের মাসে 2রা সেপ্টেম্বর এই যে প্রতিবাদ জানানোর জন্য, ভাষা রক্ষা করার জন্য একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুললো, যে প্রতিষ্ঠানের কাজ সেই ভাষা নিয়েই কাজ করা, ঠিক আছে। এখন প্রতিষ্ঠা কাল, তাহলে প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতার নাম কি বলতো, প্রতিষ্ঠাতার নাম এই জায়গায় কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম। কোথাকার অধ্যাপক, ডিইউ প্রফেসর, ডিইউ প্রফেসর আবুল কাশেম, আবুল কাশেম। এইটা একটু ভালো মতো তোমরা মনে রাখবা এবং নোট ডাউন করে রাখবা যাতে তোমাদের লাগে। এবার একটু আসো, গড়ে ওঠে 6-7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠন, উক্ত সংগঠন বলতে এই সংগঠনের কথাই বলতেছে, তমদ্দন মজলিস, এই সংগঠনের কথাই বলতেছে, যে সংগঠন একটা যুবকর্মী সম্মেলন করে, মানে তাদের প্রথম একটা ইয়ে হয়, ধরো ওয়ার্কশপ হয়। আমরা যারা ক্লাব করি, যারা বিতর্ক করো, বিভিন্ন ক্লাবিং করো না স্কুলে, তো তারা যাবে না, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়। ওয়ার্কশপ মানে কি, একটা সভা হয়, একটা মিটিং হয়, যে মিটিংয়ে তাদের কার্যক্রম নিয়ে কথাবার্তা বলা হয়। তো এই যুবকর্মী মানে যারা একটু যুবক শ্রেণী ছিল, তারাই তো আসলে এগুলা করে। এই যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। মানে তারা নিজেরা ঠিক করলো যে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন, এই শিরোনামে একটা প্রস্তাব গ্রহণ করা হয় 1948 সালের। একটু খেয়াল করবা, 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানায়। তার মানে এখানে আরেকটা জিনিস আমরা পাইলাম যে 25শে ফেব্রুয়ারি একটু মনে রাখতে হবে, আরেকটা দাবি একটু মনে রাখো, আরেকটা দাবি, হ্যাঁ আরেকটা দাবি, আরেকটা দাবি কই পাইলাম আমরা, এই যে এই জায়গাটায় পাইলাম, দেখো আরেকটা দাবি আমরা এই জায়গায় পাইলাম। আরেকটা দাবি কত সালে, 1948 সালের 25 ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত, নামটা ভালো মতো মনে রাখবা, ধীরেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ ধীরেন্দ্রনাথ দত্ত, একটু লিখে দেই, দাঁড়াও একটু কষ্ট করো, ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্র, যাকে পাকিস্তানিরা মেরে ফেলে 71-এর টাইমে, ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে মনে রাখতে হবে কি করছিল, উর্দু, মনে রেখো উর্দু ও ইংলিশের পাশে, ইংলিশ এর সাথে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে ইনক্লুড করতে বলে, ইনক্লুড মানে যুক্ত করতে বলে। এই ইনফরমেশন তোমরা যাতে না ভুলো, এটা আমার দাবি তোমাদের কাছে, হ্যাঁ এই দাবির বিরোধিতাও তোমরা করতে পারো, সমস্যা নাই, বিরোধিতা করলে তোমাদেরই লস। এখন করে দেখো, তার দাবি অগ্রাহ্য, এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ হচ্ছে অগ্রাহ্য, মনে রাখো এটার উচ্চারণ হচ্ছে তারপর হচ্ছে গ্রাহ্য, এই যে গ্রাহ্য, তারপরে হচ্ছে অগ্রাহ্য, এই শব্দটার উচ্চারণ কিন্তু এটা অগ্রাহ্য না, অগ্রাহ্য মানে বাতিল হয়ে গেলে, অগ্রাহ্য কথাটার অর্থ কি, বাতিল হয়ে গেলে, বাতিল হলে 26শে ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট মানে স্ট্রাইক, ধর্মঘটের বাংলাটা হচ্ছে স্ট্রাইক, লিখে রাখো, হয়ে গেল ধর্মঘট বা স্ট্রাইক, হ্যাঁ মানে এর বিরুদ্ধে আমরা তখন জিতে গেলাম। কেন, ওরা তো ভালো যৌক্তিক দাবি করছিল, তাহলে কেন দাবি অগ্রাহ্য হলো, তাই 26 তারিখ অর্থাৎ পরের দিন এবং তার 3 দিন পরে ঢাকায় ধর্মঘট পালন করা হলো। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয়
সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়ে সংগঠন 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। এখানে দুইটা তারিখ মনে রাখতে হবে, একটা হচ্ছে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়, কত মার্চ? 2রা মার্চ। তার মানে আমরা কিন্তু এই জায়গায় যে কাহিনীটা পড়লাম না 25শে ফেব্রুয়ারি, এইটার জ্ঞানজাম এটা তো মানলো না, তাই আমরা 2রা মার্চ 2রা মার্চ কোথায়? ডিইউতে। আমরা কি করি বলতো? ডিইউতে একটু লিখে ফেলো, কি করি? ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ, মনে রাখতে হবে নামটা, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয়। সর্বদলীয় রাষ্ট্র 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 ভাষা সংগ্রাম পুনর্গঠিত হয়। এই জিনিসটা একটু মনে রাখবা, হ্যাঁ, পুনর্গঠিত হয়, পুনর্গঠিত হয়, এই জিনিসটা তোমাদের ভালো মতো মনে রাখতে হবে। গঠিত না, পুনর্গঠিত হয়, কারণ এটা আগেই গঠন করা ছিলই। এবং তাদের প্রথম যে অ্যাক্টিভিটিটা হয়, তাদের প্রথম যে অ্যাক্টিভিটি 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। তার মানে তাদের ফার্স্ট অ্যাক্টিভিটিটা কি ছিল? তাদের ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল হচ্ছে বাংলা ভাষা দিবস, তাই না? রাষ্ট্রভাষা দিবস না বাংলা ভাষা দিবস, কি রে ভাই? এই যে বাংলা ভাষা দাবি দিবস, বাংলা ভাষা দাবি দিবস, এটা তারা 11 মার্চ পালন করতে চাইলো। ঠিক আছে, আচ্ছা, এইটা কিসের কাহিনী? এটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তের দাবি অগ্রাহ্য করায়। একটু মনে রাখতে হবে, দুইটা স্ট্রাইক হয়, একটা হচ্ছে 16 ফেব আর একটা হচ্ছে 29 ফেব। ঠিক আছে, 29 ফেব কত? 1948। একটু খেয়াল করো, 29 ফেব এটা কিন্তু লিপ ইয়ার, এটা কিন্তু তখন লিপ ইয়ার ছিল। ঠিক আছে, লিপ ইয়ার ছিল, এখনো মেবি লিপ ইয়ার, এবং 52টাও লিপ ইয়ার ছিল, একটু খেয়াল রেখো। তাহলে এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। ডিইউ মানে কি? ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, ডিইউ মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইজ ইকুয়াল টু, এটাকে ইংরেজিতে আমরা ডিইউ বলি, যারা স্টুডেন্ট আছে তারা ডিইউ বলে, আর বাংলাতে এটাকে ঢাবি বলে। ভালো মতো বুঝছো তো? হ্যাঁ, ভালো মতো বুঝছো, কিন্তু না বুঝছে আমি দরকার পড়লে এইটার উপরে 10টা ক্লাস নিব, কোনো সমস্যা নেই, কোর্স শেষ করার কথা 6 মাসে, 8 মাস চালাবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো থাকার কথা না, তাও বুঝতে হবে। এবার একটু আসো, তাহলে এতটুকু আমরা বুঝলাম না? এতটুকু তো আমরা বুঝছি। এইবার দেখো, এইবার খেয়াল করো, 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় শেখ মুজিবুর রহমান, শামসুল হক ও অলি আহাদ সহ 69 জনকে গ্রেফতার করা হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে আমরা যে ছাত্রলীগের কথাটা শুনতেছি, এই ছাত্রলীগ, হ্যাঁ, এই ছাত্রলীগের যে পূর্ব নাম ছিল সেটা কি ছিল বলতো? 1948 সালের 4 জানুয়ারি, মানে 4th জানুয়ারি এই তারিখে গঠিত হয় কি? গঠিত হয় হচ্ছে, দেখো, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। তার মানে এখানে আমরা একটু লিখে দেই, পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র
লীগ। মনে রেখো, তারা কি করে? তারা বিশেষ ভূমিকা পালন করে। তারা কি করে? তারা বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ ভূমিকা পালন পালন করে। কিসে বিশেষ ভূমিকা পালন করে? এই যে আন্দোলনটা হইল না, এই আন্দোলনে তারা বিশেষ ভূমিকা পালন করে। এই আন্দোলনে তারা বিশেষ ভূমিকা পালন করে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। বলো, এতটুকু বুঝছো কিনা? পিকেটিং মানে কি? পিকেটিং, আচ্ছা, পিকেটিং, হ্যাঁ, পিকেটিং এটার মানে হচ্ছে টু স্টপ সামওয়ানস জব অর অ্যাক্টিভিটি। এটা একটা ইংলিশ ওয়ার্ড, অ্যাক্টিভিটি। কথাটার অর্থ হয় বাংলায় বাধা দেওয়া। বাধা দেওয়া মানে কোনো কাজে বাধা দেওয়া। যদি আমরা নর্মালি দেখি কোনো আন্দোলন করতে চাই, তাহলে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন দেখি না, তারা রাস্তাঘাট বাধা দেয়, পিকেটিং করে, বাধা দিয়ে ফেলে। কারোর কাজে বাধা দেওয়াকেই পিকেটিং বলা হয়। এই যে যেমন আমরা পড়ানোর টাইমে কি করে, এমন আমি সেদিন ধর্ম ক্লাসে, আমি একটা জান্নাতি ক্লাসে ক্লাস নিচ্ছিলাম, তোমরা সেখানে জাহান্নামি কমেন্ট করতেছিল, তোমরা আসলে পিকেটিং করতেছিল। এই যে তোমরা যেসব পিকেটিং করো, এগুলো কিন্তু কিশোর অপরাধের অংশ। তোমরা কিন্তু কিশোর অপরাধী হয়ে যেতেছো, এগুলো কিন্তু হওয়া যাবে না। এখন একটু আসো, এতটুকু কতটুকু জানো? কতটুকু এতক্ষণ ধরে তোমাদের কতটুকু পড়াইছি? এতক্ষণ ধরে তোমাদেরকে পড়াইছি হচ্ছে এই পর্যন্ত। এতক্ষণ ধরে তোমাদেরকে পড়াইছি হচ্ছে এই পর্যন্ত। এতক্ষণ ধরে বুঝছো কিনা? ঠিক আছে, এতক্ষণ ধরে আমি তোমাদের এই পর্যন্ত পড়াইলাম। এবং এইখানে আমরা যেটা দেখলাম যে পাকিস্তান কি করলো, আমাদের কিছু ছাত্র নেতা যেমন শেখ মুজিবুর রহমান, শামসুল হক এবং আহাদ সহ প্রায় অনেক ছাত্র নেতাকে গ্রেফতার করছে। বলো, বুঝছো কিনা? এই বলো 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 বলো, সমাজ গয়া? 2 ঘন্টা ক্লাস হবে, সাড়ে 6:30 পর্যন্ত ক্লাস হবে, 6:30। এইবার আসল খেলা দেখো। এবার দেখো, পাকিস্তান রাষ্ট্রে দেখো, একটু ভালো মতো খেয়াল করো কিন্তু, ঠিক আছে? একটু ভালো মতো খেয়াল করো, দাঁড়াও আমি তোমাদেরকে দিতেছি। একটু ভালো মতো, একটু এদিকে আসো, এতটুকু একটু পড়াই দিই, একটু দেখো। আচ্ছা, ভালো কথা। এইবার দেখো, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে 12ই মার্চ ঢাকায় ধর্মঘট পালিত হয়। তার মানে এই জায়গায় একটা নোট তোমাদের করতে হবে, যেই নোটটা আমরা এড়াই যাওয়ার চেষ্টা করছিলাম। এইখানে আমরা দেখলাম যে শেখ মুজিব, আহাদ নেতাকর্মীর নাম আর কি, সম্মানিত। কেউ আবার ভাইবো না যে হচ্ছে তাদের নামের আগামাথা আমি দিতেছি না, এটা হচ্ছে টাইমটা বাঁচানোর জন্য। আহাদ এবং শামসুল হক সহ আমাদের তখনকার যত ছাত্র নেতা ছিল তাদেরকে কি করা হয়? তাদেরকে অ্যারেস্ট করা হয়। এই যে অ্যারেস্ট করার প্রতিবাদে আমরা কিন্তু আরেকটা ধর্মঘট পালন করি। দেখো, 11ই মার্চের কাহিনী কিন্তু এটা। হ্যাঁ, আমরা এখানে যে ইনফরমেশনটা জানতে পারি বই থেকে, সেটা হচ্ছে 12 থেকে 15 মানে পরবর্তী 3 দিন এই অ্যারেস্ট করার উপলক্ষে পরবর্তী 3 দিন অর্থাৎ 12th to 15th মার্চ আমরা কিন্তু ধর্মঘট করি। এই ধর্মঘটের কারণে পাকিস্তানের যে তৎকালীন সরকার ছিল, তারা কিন্তু আমাদের সাথে একটা
একটা চুক্তি স্বাক্ষর করে। দেখো একটু দেখো, তো বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 8 দফা চুক্তি করে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কারা? এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা পুনরায় 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়, তাদের সাথে একটা মিটিং করে। এবং এই মিটিংয়ে দ্বারা এটা একটু ছোট করি, এবং এই মিটিংয়ে মনে রাখো কে মিটিং করে? খাজা নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিন তিনি একটা মিটিং করে এবং 8 দফায় স্বাক্ষর করে। 8 দফায় কি করে? স্বাক্ষর করেন। ঠিক আছে, সিরিয়ালি মনে রাখতে হবে। এই 8 দফাটা কি? এই যে 8 দফা দেখো, এই যে বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তারপর কি? পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটা বিবৃতি দিবে যে পুলিশেরা ওভার অত্যাচার করছে আমাদেরকে। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করতে হবে। পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করতে হবে। শিক্ষার মাধ্যমও হবে বাংলা। সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। 21শে ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করতে হবে। 144 ধারা হচ্ছে কোনো দেশে যদি কোনো সংকটকালে যুদ্ধাবস্থায় বা মারামারি হইতেছে এমন টাইমে একসাথে যদি 4 জনকে দেখে, পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারবে। তো মানে মানুষ যাতে একত্রিত না হতে পারে এই কারণে 144 ধারাটা জারি করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। মুখ্যমন্ত্রী একটা বক্তব্য দিছিল যে রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, একটা খুব ভালো একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা মন্তব্য করছিল, এই মন্তব্যটাকে উঠাই নিতে বলে এবং ক্ষমা চাইতে বলে। এই ছিল 8টা দফা এবং এই পেজ পর্যন্ত খুব ভালো মতো বুঝছো কিনা আমাকে একটু বলো। সরি 21 বলছি, 29, হ্যাঁ 29, সরি, এই মুখে তো ভুল হয়ে যেতেই পারে। বারবার পড়তে হবে রে বাপ, বারবার পড়তে হবে, এগুলা বারবার না পড়লে হবে না। এইবার আসো, এইবার মজার খেলাটা শুরু। দেখো পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় ছিলেন হচ্ছে তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে হচ্ছে ধর্মঘট পালিত হয় এবং 8 দফা স্বাক্ষর করেন। এটা আমি পড়াই ফেলছি। দেখো আমি সব পড়াই ফেলবো, তোমরা টেরও পাবা না, পড়াই ফেলছি। হ্যাঁ আমি তোমাদের পড়াই ফেলছি। এইবার মজার বিষয় হচ্ছে 21শে মার্চ ঢাকায়, আমাদের দেশে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ একটা কথা বলে, তার ঐতিহাসিক সেই ভাষণটা দেয়। লেট মি মেক ইউ ভেরি ক্লিয়ার টু ইউ, leave no doubt that state language of Pakistan is going to be Urdu and no other language. তিনি তার ঐতিহাসিক একটা ভাষণ দেয়, সেই ভাষণে বলে দেয় লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার টু ইউ, আমি তোমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার করে বলে দিতে চাই, লিভ নো ডাউট দ্যাট, কোনো সন্দেহ নাই যে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যে এই দেশের রাষ্ট্রীয় ভাষা, স্টেট মানে রাষ্ট্র, রাষ্ট্রীয় ভাষা ইজ গোয়িং টু বি উর্দু, যেটা হতে চলেছে উর্দু, অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ, যে আর কোনো ভাষা না। তার মানে একটু আগে জ্ঞানজাম আমরা কেবল শেষ করলাম, 8 দফা চুক্তিতে স্বাক্ষর হইল, ঠিক তার পরবর্তী মুহূর্তে কিছুদিন পর মার্চ মাসে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ তার ঐতিহাসিক ভাষণটা দিল। বুঝছো কিনা? 8 দফা তেমন লাগে না, 21 দফার প্রথম দফাটা লাগে। মুখ্যমন্ত্রী মানে রাজ্যের প্রধানমন্ত্রীকে বলা হয় মুখ্যমন্ত্রী। পাকিস্তান 2টা ছিল না, একটা ছিল হচ্ছে ইস্ট, একটা ওয়েস্ট। ওয়েস্টের দায়িত্বে যে মন্ত্রীটা ছিল তাকে মুখ্যমন্ত্রী বলা হয়। যেমন ইন্ডিয়ায় মমতা ব্যানার্জি হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী, আর তোমার হচ্ছে নরেন্দ্র মোদী এককালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। মানে এক একটা রাজ্যের আলাদা আলাদা মন্ত্রিসভায় যে প্রধান থাকে তাকে মুখ্যমন্ত্রী বলে।
স্যার একটু হেডিং বললেন পড়ানোর সময়, হেডিং মানে কি? আচ্ছা, এবার একটু খেয়াল করো, তার মানে এই কথাটা সে বললো না, দেখো এখানে ব্যাখ্যাটা দিছে যে 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসে। কত তারিখে আসে? ঢাকায় আসে। আর তার এই বক্তৃতা কত তারিখে দেয়? 21শে মার্চ, 2 দিন পর। ঠিক আছে, কি দেয়? সোহরাওয়ার্দী উদ্যানে তিনি জনসভায় দ্বার্থহীন কণ্ঠে, দ্বার্থহীন মানে ভয়ডরহীন কণ্ঠে ঘোষণা দেন উর্দু, এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটা যখন মানুষ শুনলো খেপছে। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মানে এটা হচ্ছে এই গ্র্যাজুয়েশন ডে আর কি, তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে, না না বলে তার উক্তির প্রতিবাদ জানায়। 52 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করে এবং আব্দুল মতিনকে আহ্বায়ক করে, এটার উচ্চারণ কিন্তু আহ্বায়ক না, এটার উচ্চারণ হচ্ছে আহ্বায়ক, এটার উচ্চারণ আহ্বায়ক করে পাকিস্তান সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠন করে। তার মানে এখান থেকে আমাদের কয়েকটা ইনফরমেশন জেনে রাখতে হবে। সে জানার মধ্যে কি, যে 19শে মার্চ, একটু খেয়াল করো, 19শে মার্চ 19শে মার্চ, আশ্চর্য, মশা বসছে, মার্চ, মোহাম্মদ আলী জিন্নাহ কোথায় আসে? ঢাকায় আসে। আরে আশ্চর্য, ঢাকায় আসেন। আরে বোর্ডের ভূতে ধরছে, ঢাকায় আসেন। এবার একটু মনে রাখো 21শে মার্চ, আরে 21শে মার্চ মনে রেখো, 21শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে, আরে কেমনটা লাগে? মারুম কিন্তু বোর্ড, 5 লাখ টাকার বোর্ড রে মারলে তো আমারই লস। কেমনটা লাগে? সোহরাওয়ার্দী, বোর্ডটারে কিন্তু আমার পিটাইতে মন চাইতেছে। আচ্ছা, 21শে মার্চ তিনি তার স্টেটমেন্ট দেন। হ্যাঁ, স্টেটমেন্ট দিল যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, উর্দুই হবে রাষ্ট্রভাষা, যেটা সোহরাওয়ার্দী উদ্যানে দিছিল। এবং 24শে মার্চ ডিইউতে দিছিল, ডিইউতে সমাবর্তন অনুষ্ঠানে তিনি কিন্তু এই বক্তৃতা দেন, অনুষ্ঠানে এইটা দেয়, এই যে বক্তব্য, এটা কিসের হেডিং? এই হেডিংটা হচ্ছে রাষ্ট্রভাষা উর্দু হবে, এই বক্তৃতাগুলা দেয়, এটা একটু মনে রাখবা। এবং 1952 সালের এই যে ফেব্রুয়ারি মাসে, দেখো 1952 সালের 26শে ফেব্রুয়ারি, 1952 সালের 26শে ফেব্রুয়ারি, জানুয়ারি 26শে, বোর্ড কি পাগল হয়ে গেছে? 26শে জানুয়ারি, নামটা মনে রাখবা, 26শে জানুয়ারি এই যে নতুন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও সেম কথা বলে, সেম ভাষণ দেন। তাহলে এই হচ্ছে ইতিহাসটা। বোর্ড একটার দাম 5 লাখ টাকা, এটা 5.5 মনে হয়, 5.5 লাখ টাকা। বোর্ডের দাম অনেক, তো বোর্ডের দাম অনেক, দেখলে মনে হয় একটা টিভি, বাট এটার দাম অনেক। এটা বড়, এটা হচ্ছে 86 ইঞ্চি, আর
অফিসের অন্যান্যগুলো হচ্ছে 75 ইঞ্চি, 75 গুলো একটু কম দাম, 4,70,80 এরকম দাম। কম দাম মানে এইটার থেকে একটু কম দাম, বাট ওইগুলোর দামও অনেক। এই দামে তো আমার একটা সিবিআর হয়ে যায়। আচ্ছা, 8 দফা মুখস্থ করা লাগে না। ঠিক আছে, এই এই বলো, এই বলো, এই বুঝছো কিনা, এই বলো, এই পর্যন্ত শেষ। এই যে এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়, ফলে আন্দোলন আরও বেগবান হয়। ঠিক আছে, আন্দোলন আরও বেগবান হয়, এর সঙ্গে রাজনৈতিক দলগুলোও যুক্ত হয়ে ওঠে। 4ঠা ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় এবং 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কবে? 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস। কবে? এই যে দিয়ে গেল না, এরপরে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার একটা উদ্যোগ নেওয়া হয়, রাষ্ট্রভাষা দিবস। এই জিনিসটা এখান থেকে ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো তোমরা মনে রাখো, একটু ভালো মতো যেভাবে পড়াইতেছি এইভাবেই পড়ার চেষ্টা করবা। নিজের মতো পড়ার সময়টা এখনো তোমাদের হয়নি, তোমাদের জাস্ট একটু গাইডলাইনটা দিতেছি ভালো মতো। ঠিক আছে, বুঝা গেছে তো? ক্লিয়ার? ধর্মঘট আর হরতাল সেম, হ্যাঁ ধর্মঘট আর হরতাল সেম। ওকে, খাতাম, টাটা, বাই বাই। এইবার দেখো ভাষা আন্দোলন, তাইলে এবার দেখি, এতক্ষণ পর আমরা 21শে ফেব্রুয়ারি যে দেখলাম যে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার জন্য আমরা একটা উদ্যোগ নিলাম, তো একটু খেয়াল করো যে 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা। আর মনে রাখতে হবে যে 21শে ফেব্রুয়ারি, 21শে এই যে বোর্ড কিন্তু পাগল বানাই দিতেছে আমার, আমি কিন্তু বোর্ডে মানুম, আমি কিন্তু বোর্ডে মাইরা জেল খাটুম। আরে 21শে ফেব্রুয়ারি, দেখো 21শে ফেব্রুয়ারি, ওই ফেব্রুয়ারি 1952 সাল, 21শে ফেব্রুয়ারি 1952 সাল। একটু মনে রাখতে হবে বঙ্গবন্ধু, হ্যাঁ বঙ্গবন্ধু কিন্তু জেলে, বঙ্গবন্ধু কিন্তু জেলে। বঙ্গবন্ধুর সাথে জেলে তার সহযোগী ছিল হচ্ছে তার আরেকটা রাজবন্দী, মানে রাজ্যের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়, তো রাষ্ট্রদ্রোহী যারা হয় তাদেরকে রাজবন্দী বলা হয়। তো এই বঙ্গবন্ধু এবং তার এক ফ্রেন্ড ছিল, তার নাম ছিল হচ্ছে মহিউদ্দিন, তার রাজনৈতিক সহকারী মহিউদ্দিন। মনে রাখবা বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন তারা কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন জেলে ছিল, আসলে জেলে না হাসপাতালে ছিল আমরা বলতে পারি, কারণ তাদের বঙ্গবন্ধুর লেখা একটা বই আছে অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এই বইটা আছে, হ্যাঁ আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনীরই একটা ভার্সন আছে 52 দিনগুলো, একটা ভার্সন আছে যে ভার্সনের নাম হচ্ছে 52 দিনগুলো। এই যে 52 দিনগুলো আছে না, এই 52 দিনগুলো গল্পতে মানে তার প্রবন্ধটাই আমরা যেটা জানতে পারি যে 15ই ফেব্রুয়ারি 1952 তারিখে তাকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে ট্রান্সফার করা হয়, ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে ট্রান্সফার করা হয়, ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে ট্রান্সফার করা হয়। এবং সেই ফরিদপুর জেল থেকে তিনি আসলে অনেক অসুস্থ হয়ে যায়, যেদিন ফরিদপুর জেলে তিনি যায় তার দ্বিতীয় দিনই হাসপাতালে ভর্তি করা হয় এবং চতুর্থ দিন থেকে তার নাক দিয়ে খাওয়া ঢোকানো হয়, মানে তারা হচ্ছে একটা অনশন পালন করতেছিল, সেই যে যতদিন আমাদেরকে ছাড়বে না আমরা অনশন পালন করব। তো সেইখান থেকে আমরা টের পাই যে বঙ্গবন্ধু প্রায় আড়াই বছর, হ্যাঁ প্রায় আড়াই বছর জেলে আছে, এই ইনফরমেশনটা আমরা তার লেখা বই থেকে পাই। তার মানে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে ভূমিকাটা আমরা দেখি যে বঙ্গবন্ধু জেলে ছিল এবং এই ঢাকা থেকে ফরিদপুর জেলে তাকে ট্রান্সফার করা হয় 15ই ফেব্রুয়ারি তারিখে, এবং জেলে যাওয়ার পর তার অবস্থা এত বেশি খারাপ হয় যে 5-6 দিনের মাথায় সে পুরা শক্তি হারায় ফেলে উঠে বসার।
তো বঙ্গবন্ধু কিন্তু জেলে ছিল, এটা তোমরা তার লেখা বইতেই পাবা। এবং সে জেলে তিনি তার ফ্রেন্ড মহিউদ্দিনের সাথে ছিল, ফ্রেন্ড বলতে রাজনৈতিক সহযোগী মহিউদ্দিনের সাথে ছিল। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, কি জানি একটা ইনফরমেশন আমি দিতে চাইতেছি, বাট ইনফরমেশনটা আমার মনে পড়তেছে না। আচ্ছা, মনে পড়লে আমি তোমাদেরকে দিয়ে দিব। 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। এটার একটা কারণ আছে, কারণ আগেই তো আমরা সিদ্ধান্ত নিছি যে 21শে ফেব্রুয়ারি তারিখ থেকে আমরা একটা ধর্মঘট পালন করব। তো যারা পাকিস্তান সরকারে ছিল তারা ধর্মঘটটা যাতে সঠিকভাবে শান্তভাবে না করা যায়, এই কারণে কিন্তু 144 ধারা জারি করে দেয়। তাহলে কেউ বাসা থেকে বের হবে না, আন্দোলনটা হবে না, দেশের অবস্থা শান্ত থাকবে। এটা কিন্তু তাদের একটা ট্যাকটিক্স ছিল। সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে যে আন্দোলন তো আমার করতেই হবে, আমার ভাষা আমার ছিনে আনতে হবে না, তো আমার তো আন্দোলন করতেই হবে, ঘরে বসে থাকে তো লাভ নাই। 144 ধারা দেখ বা 288 ধারা দেখ, যদিও 288 ধারা তো নাই, যাই দেখ আমার তো মানার টাইম নেই, আমরা তো মানবো না। এবার কি বললো দেখো, 22শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল এক শোক র্যালি বের হয়। শোক র্যালি মানে কি জানো? এই শোক র্যালি মানে হচ্ছে একটা মিছিল, আমরা বলতে পারি একটা মিছিল, শোকের মিছিল, শোকের মিছিল। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হয় এবং শফিউর রহমানের বাবা 23 তারিখে ডিএমসির সামনে, ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ, এর সামনে প্রথম শহীদ মিনার উদ্বোধন করে। দেখো, শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকায় 22শে ফেব্রুয়ারি, কারণ 21 তারিখে তো গোলাগুলি হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে গুলিগালাজ হয়েছে, এইটা তার অসমাপ্ত আত্মজীবনী বইতে উল্লেখ আছে যে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে এসে গুলি করা হয়। এবং নুরুল আমিন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী। এই নুরুল আমিন এই অর্ডারটা দিছিল। এবং একটা লাইন আছে 52 দিনগুলো এই বইটাতে, তোমরা যদি একটু দেখো 52 দিনগুলো প্রবন্ধ যদি একটু যাও, ইন্টারের বইয়ের যতদূর সম্ভবত 134 নাম্বার পেজে পাবা, 35-36, অর্থাৎ 1, 2, 3 নাম্বার পেজে, 52 দিনগুলো 3 নাম্বার পেজে শেষের দিকের উপরের 2 প্যারা যদি একটু পড়ো, ওখানে লেখা আছে যে অপরিণামদর্শিতার একটা কাজ করছে নুরুল আমিন। হ্যাঁ, এবং আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, এরকম একটা লাইন আছে যে নুরুল আমিন এই অর্ডারটা দিছিল যে যাতে গোলাগুলি হয়। 144 ধারায় গোলাগুলি, তাও আবার ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল ভিতরের এরিয়ায়। আমাদের অনেকজন শহীদ নিহত হলো। তো এই যে শহীদেরা নিহত হলো, এটার জন্য 22 তারিখে শোক র্যালি বের হয়, এটা তার বইতেও আছে। শোক র্যালি যে বের হইলো, তখন শফিউরকে গুলি করে হত্যা করা হলো। এবং শফিউরের বাবা তার পরের দিন, একটু খেয়াল করো, মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার, 23শে ফেব্রুয়ারি শফিউরের পিতাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করানো হলো। এতটুকু বুঝছো কিনা বলো? বলো বুঝছো কিনা? কে কই হইতেছে ক্লাস? আমি তো ক্লাসে খুঁজে পাই না। পাইছি। হিস্ট্রি থেকে 3 টাইম এমসিকিউ আসবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এইবার দেখো আমাদের কতটুকু পড়া হয়েছে। আমাদের এতটুকু পড়া হয়ে গেছে, এই যে এতটুকু পড়া হয়ে গেছে, এই দেখো এতটুকু পড়া হয়ে গেছে, এতটুকু পড়া হয়ে গেছে। একটু রিডিং দিবা, শেষ, ডান। এইবার একটু আসো, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আমাদের সব থেকে বেশি এমসিকিউ আসে, এই জায়গাতে, এই যে এই জায়গাতে। একটু আসো, দেখো আমি তোমাদেরকে বলি, আন্দোলন যে হইল না, জ্ঞানজাম যে হইল না, মারপিট যে হইল না, এই যে মারপিট যারা করলো, প্রতিবাদ হিসেবে আমরা কি করছিলাম? আমরা কয়েকটা কবিতা লিখছিলাম, আমরা কবিতা লিখছিলাম, আমরা গান রচনা করি, আমরা গান রচনা করি, আমরা উপন্যাস লিখি, আমরা উপন্যাস লিখি, আমরা আর কি করি? নাটক রচনা করি, নাটক রচনা করে প্রতিবাদ জানাই, প্রতিবাদ জানাই, ঠিক আছে? এইরা এইখান থেকে, এই স্লাইডটা থেকে পরীক্ষা দিতে যাওয়া মাস্ট, একটা এমসিকিউ পাবাই। এই চ্যাপ্টারে এতটুকু পড়লে একটা এমসিকিউ পাবা, ঠিক আছে? 3টার মধ্যে একটা এমসিকিউ মাস্ট পাবা, মাস্ট পাবাই, ঠিক আছে? একটু দেখো, সর্বপ্রথম প্রতিবাদ জানিয়ে একটা
কবিতা লেখা হয়। দেখো, ঢাকায় 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামের কবি, মনে রেখো কিন্তু উনি কিন্তু চট্টগ্রামের কবি, যার নাম হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী, তিনি একটা কবিতা লেখে। তার কবিতার নাম দেয় কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কোথাকার কবি? এটা চিটাগাংয়ের কবি, সিটিজি এর কবি। নাম কি? মাহবুবুল আলম চৌধুরী। এরপর একটু দেখো, তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ, তিনি স্মৃতির মিনার, স্মৃতির মিনার কবিতাটি রচনা করে। তাহলে প্রশ্নটা আসবে, স্মৃতির মিনার কি ধরনের রচনা? অ্যান্সার দিবা, স্মৃতির মিনার হচ্ছে একটা কবিতা যেটা রচনা করে তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ। এবার একটু দেখো, আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন সব থেকে বিখ্যাত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা শুনলে এখনো গায়ের মধ্যে একটা শিহরণ মারে, তাই না? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা করে ও সুর করে দুইটা, একটু মনে রেখো, তিনি সুর এবং রচনা করে দুইটার। একটার নাম হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, আরেকটার নাম হচ্ছে তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলির মতো সঙ্গীত। আর বুদ্ধিজীবী ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন তার কবর নাটকটি। আর জহির রায়হান রচনা করে আরেক ফাল্গুন উপন্যাসটি। আরেক ফাল্গুন উপন্যাসটি। দেখো, একটু দেখো, ক্লাস করতে ভালো লাগতেছে না? কে জানি কইলো ভালো না লাগলে আসলে কিছু করার নাই। এই ধরনের ডেডিকেশন দিয়েও যদি ক্লাস না করে, মানে কইরাও যদি ভালো না লাগে, তাহলে ইটস ইয়োর ফল্ট। আমি দোষ নিতে নারাজ, কারণ তোমাদের সিনিয়র তাদের সিনিয়র পড়লো, তাদের তো কিছু হইল না। তো একটু মনোযোগ দাও, ঠিক আছে? একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে সব বুঝবা। দেখো কি ধরনের প্রশ্ন আসবে, একটু ভালো মতো খেয়াল করবা যে কি ধরনের প্রশ্ন আসবে। হ্যাঁ, এই যে দেখো, একটু আগে আমরা পড়লাম না, ভাষা শহীদ শফিউর কত তারিখে শহীদ হন? ভাষা শহীদ শফিউর 1952 সালের 22শে ফেব্রুয়ারি শহীদ হন। আর 23শে ফেব্রুয়ারি তার বাবাকে দিয়ে শহীদ মিনার কি করা হয়? শহীদ মিনার উদ্বোধন করানো হয়। করানো হয় কোথায়? এই যে ডিএমসি তে, মেডিকেল কলেজের সামনে, ডিএমসি। আচ্ছা, বুঝা গেছে কি ধরনের প্রশ্ন? এই যে দেখো, আরেক ফাল্গুন, এটা উপন্যাসটা কে রচনা করেন? আরেক ফাল্গুন। তো দেখো, আরেক ফাল্গুন তো জহির রায়হান, আব্দুল গাফফার হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো, আর এই যে ডক্টর মুনির চৌধুরী হচ্ছে তার নাটক কবর, যেটা জেলে বসে। আর অধ্যাপক আবুল কাশেমের কথা মনে আছে, যিনি তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করে 2রা সেপ্টেম্বর 1947 সালে, মনে আছে না? এবার একটু দেখো তো, এইটা পারার কথা কিনা তোমাদের। দেখো তো যে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিল? মনে আছে? আলিগড়ের উপাচার্য ছিল হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যিনি জুলাই 1947-এ কি করে? উর্দু ভাষার দাবি জানায়। উর্দুকে দাপ্তরিক ভাষার দাবি জানায়। মনে আছে? ডক্টর এনামুল হক এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারা কি করলো? তারা প্রতিবাদ জানাইছিল। কাদের প্রতিবাদ জানায়? এই যে জিয়াউদ্দিন আহমেদ, আর আরেক ব্যক্তি ছিল না, ডক্টর খলিকুজ্জামান। 17ই মার্চ 1947, যিনি হচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষার দাবি জানায়, এই দুইজনকে প্রতিবাদ জানায়। এই যে এনামুল আর শহীদুল্লাহ। আর কুদরত এ খোদা, ইনি তো বিজ্ঞানী। হ্যাঁ, ইনি বিজ্ঞানী না? আচ্ছা, এগুলা কিন্তু তোমাদেরকে করাইছি আমি। এবার একটু দেখো তো, তমুদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? এটা একটা সামাজিক প্রতিষ্ঠান না, সরি, এটা কি? এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দেখো, যেগুলো করাইছি সেগুলোর ভিতর থেকে এমসিকিউ গুলো আমরা দেখতেছি। হ্যাঁ, পিডিএফ করেই দেওয়া হবে। একটু দেখো, সাংস্কৃতিক প্রতিষ্ঠান না, যেটা 2রা সেপ্টেম্বর ডিইউ প্রফেসর, তার নাম কি? আবুল কাশেম। আচ্ছা, আবুল কাশেম প্রতিষ্ঠা করে, তাই না? আবুল কাশেম কি করে? প্রতিষ্ঠা করে 1947 সালে। যতগুলা করছি ততগুলা থেকে এমসিকিউ করাই দিতেছি। দেখো, এবার দেখো তো, স্মৃতির মিনারটা কি? স্মৃতির মিনার আলাউদ্দিন
আলাউদ্দিন, আলাউদ্দিন আল আজাদ এটা লেখে। আলাউদ্দিন আল আজাদ কি কেমন কবি ছিল? তিনি ছিল হচ্ছে তরুণ কবি, তিনি ছিল তরুণ কবি। উপন্যাস ছিল একটা, উপন্যাস ছিল একটা, আরেক ফাল্গুন। উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। এই আরেক ফাল্গুনটা লেখে কে? আরেক ফাল্গুন লেখে হচ্ছে জহির রায়হান। দেখো বারবার এক জিনিস করব, আমি বারবার এক জিনিস করব, তাহলে মনে থাকবে তোমার, তাহলে মনে থাকবে। দেখো নাটক কি ছিল বলো তো? নাটক ছিল হচ্ছে কবর নাটক। এটা জেলে বসে লেখে, জেলে বসে লেখে, জেলে বসে লেখে এই নাটকটা। মনে আছে না? কে লেখে? মুনির চৌধুরী। ধুরি ক বুঝছো কিনা? মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মুনির চৌধুরী। বানান তো ভুল করছি, আচ্ছা সমস্যা নেই, এই বানান ভুল তো তোমরা ঠিক করে নিতে পারবা। মুনির, মুনির চৌধুরী। আচ্ছা এবার দেখো তো এই জায়গায় কি আসছে, এবার দেখো তো যা করাইছি সেগুলারই এমসিকিউ আর কি। কবর নাটকটির রচয়িতাকে? কবর নাটকটির রচয়িতা হচ্ছে ডক্টর মুনির চৌধুরী। আলাউদ্দিন আল আজাদ কি লিখছে? আলাউদ্দিন আল আজাদ লিখছে স্মৃতির মিনার। একই জিনিস বারবার করাবো, স্মৃতির মিনার। আচ্ছা জহির রায়হান কি করছে? আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন, ফাল্গুন। আচ্ছা মাহবুবুল আলম কি করছে বলো তো? মাহবুবুল আলম প্রথম, এটা সিটিজির কবি, মনে আছে? চিটাগাংয়ের কবি। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে আসছি। কাঁদতে আসিনি, আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। তাহলে দেখো এগুলো কি পারা যাবে না? এটাতে পরে যায়, এটা তো এই পর্যন্ত আমরা পৌঁছাই নাই। একটু দেখো তো 1952 সালের 22শে ফেব্রুয়ারি শোক র্যালিতে হামলায় নিহত কে হয়? নিহত হয় হচ্ছে শফিউর রহমান, শফিউর রহমান। এটা তো করি নাই আমরা। এবার একটু দেখো তো, এটা কি পারার কথা না তোমাদের? 1947 সাল মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে প্রতিবাদ করে কে? শেরে বাংলা, শেরে বাংলা। আর এই দুইজন প্রতিবাদ করছিল কাদের? একটা হচ্ছে খলিকুজ্জামান, একটা হচ্ছে খলিকুজ্জামান জামান এবং জিয়াউদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন, জিয়াউদ্দিনের, জিয়াউদ্দিনের, ঠিক আছে, জিয়াউদ্দিনের। মনে আছে? খলিকুজ্জামান হচ্ছে 17ই, তারিখটা কত মনে নাই? তারিখটা কত? 17ই কি জানি, তারিখটা ভুলেইছি, আমি নিজে ভুলেইছি। এই যে জায়গায় দেখ, এই যে ভুলাটা অস্বাভাবিক কিছু না, ঠান্ডা লাগছে। এই যে দেখো, এই কই, এই যে 17ই মে, ঠিকই তো ছিলাম, দুরু বয়স হয়ে গেছে তো, বুড়ে হয়ে গেছে। 17ই মে, হ্যাঁ। আর ইনি হচ্ছে জুলাই মাসে 1947। কার পিতা? একটু দেখো তো, কার পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করে? শফিউরের পিতা, ঠিক আছে, শফিউরের পিতা। এরপরে কি আছে? আর কি আছে? এই দেখো, তমুদ্দুন মজলিস আবুল কাশেম কোথায় শিক্ষকতা করতেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এটা 2রা সেপ্টেম্বর 1947-এ তিনি প্রতিষ্ঠা করে। দেখো তো স্মৃতির মিনার, এটা কে রচনা করে? স্মৃতির মিনার আলাউদ্দিন আল আজাদ, যিনি একজন তরুণ কবি ছিল, যিনি একজন তরুণ কবি ছিল। মনে আছে? আব্দুল গাফফারের কোনটা? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মাহবুবুল আলমের কোনটা? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ঠিক আছে না? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আর একটু বলো তো, আব্দুল লতিফের কোনটা? আব্দুল লতিফের কোনটা? ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, আর তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। ওরা ওরা আমার আমার মুখের মুখের ভাষা কাইরা কাইরা নিতে চায়, আর তোরা ঢাকা শহর রক্তে রক্তে ভাসাইলি। মনে আছে?
এইভাবে এইভাবে লেখাপড়া করতে হবে, এইভাবে লেখাপড়া করতে হবে, আদারওয়াইজ খুবই ঝামেলা হয়ে যাবে। আর কি, আর কিছু আছে? আর কিছু এখান থেকে এই যে দেখো, সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়? 2রা মার্চ। কবে? 2রা মার্চ। আমি কি এটা করাই নাই তোমাদের? আমি লিখাই দিছি, আমি লিখাই দিছি তোমাদের। হ্যাঁ, লিখাই দিই নাই? দেখো তো, এই যে দেখো কবে, এই যে দেখো 2রা মার্চ সর্বদলীয় সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়, পুনর্গঠিত হয়। তাহলে দেখো তো, করাইছি না? তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, এটা কে করছে? এটা করছে কে? কন কিয়া? এটা করছে কে? এটা করছে হচ্ছে, এটা আবার কেমন কোয়েশ্চেন, এই যে আব্দুল লতিফ, এই যে আব্দুল লতিফ। এবার কি বলছে? জাতীয়তাবাদ বলতে কি বুঝাইছিলাম? জাতীয় ঐক্য। তাইলে যতটুকু আমি তোমাদেরকে পড়াইলাম ততটুকু তো বুঝছো, ততটুকু বুঝছো না? আজকে আর পড়াবো না, আজকে আর পড়াবো না, কারণ আজান দিবে। বলো, বুঝতে পারছো? সব বুঝতে পারছো? যতটুকু পড়াইছি ততটুকু কি বুঝা গেছে? কোন পর্যন্ত পড়াইছি? এই পর্যন্ত পড়াইছি। আমি যতটুকু পড়াইছি আমি ততটুকু দিয়ে দিতেছি। হ্যাঁ, যতটুকু আমি পড়াইছি আমি ততটুকুই দিতেছি। আমি দিতেছি হচ্ছে এখান থেকে 13টা স্লাইড পড়াইছি 18টা স্লাইডের মধ্যে। কেমন লাগলো? ভালো? ভালো লাগাইতে হবে। এটা হচ্ছে লেকচার স্লাইড ক্লাস 1, ক্লাস 1। আচ্ছা, এখন এটা যেহেতু হইলো, আমি তোমাদের পিডিএফটা, এমসিকিউর পিডিএফটা যেহেতু আমি করাই নাই পুরাটা, তো আমি এমসিকিউর পিডিএফটা দিচ্ছি না। হ্যাঁ, এমসিকিউর পিডিএফটা যেদিন হয়ে যাবে পুরা ক্লাসটা, মানে পরবর্তী ক্লাস, আমাদের মনে হয় কালকে কোনো ক্লাস নাই। আচ্ছা, যেদিন হয়ে যাবে আমি তোমাদেরকে ওইটা দিয়ে দিব। তাহলে ভালো থাক, সুস্থ থাক, নামাজে যাই। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে বিজয়।